খুনি হাসিনা বলছে আমি বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকে পড়বো, তুমি চট করে আসো, আমরা খপ করে ধরে তোমাকে জেলের মধ্যে ভরে দিব। বন্ধুগণ, আমরা বলতে চাই, একটা পরিবারে যেমন একটা কথা বলি, 5ই আগস্টের পূর্বে আমাদের একটাই পরিচয় ছিল। 5ই আগস্টের বিকেলবেলা পর্যন্ত আজকে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছেন, যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছেন, সমন্বয়ক নামে আছেন, অসমন্বয়ক আছেন, সাধারণ মানুষ আছেন, 5ই আগস্ট বিকেলবেলার আগে আমাদের একটাই পরিচয় ছিল, আর সেই পরিচয় ছিল আমরা মজলুম। আমরা মজলুম হয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করছি। আপনারা জানেন ডিভাইড অ্যান্ড রুল, সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্য দিয়ে আজকে আমাদের রাজনৈতিক দলগুলোকে বিভক্ত করে ফেলা হচ্ছে, আমাদের ছাত্র সমাজকে রাজনৈতিক দলগুলো থেকে বিভক্ত করে ফেলা হচ্ছে, একে অন্যের প্রতিপক্ষ বানানো হচ্ছে। যদি ডিভাইড করা যায় তাহলে শাসন করা যাবে, এবং সেই টপ আমরা আজকে গিয়েছি। আজকে বলতে চাই, আজকে দেখুন বিজয়ের 3 মাস আজকে আমরা পার করেছি। আমাদের যে 5ই আগস্ট আমাদের এই শহীদ মিনার থেকে যে ঘোষণা ছিল ফ্যাসিস্ট হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখন পর্যন্ত আমরা করতে পারিনি। এখন পর্যন্ত আমরা শেখ হাসিনার পাদরে সালাম করতে যাওয়া সেই রাষ্ট্রপতি চুপ্পুকে আমরা পদত্যাগ করাতে পারিনি। এখন পর্যন্ত আমরা সেই হাসিনাকে যেই সংবিধান তৈরি করেছে সেই ফ্যাসিস্ট সংবিধানে আমরা পরিবর্তন করতে পারিনি। আমরা এখন পর্যন্ত পুরো জাতি একটি বড়ি হয়ে, এখন পুরো জাতি একটা মানুষের মধ্যে একটা দেহ হয়ে কথা বলতে পারছি না, পুরো জাতি আজকে বিভক্ত। এটা আমাদের জন্য দুঃখ। আজকে দেখুন আমরা এমন একটা জাতি, এই স্বাধীনতার 53 বছরেও আমাদের স্বাধীনতা, আমাদের সংগ্রাম, আমরা কিভাবে চলবো, আমাদের ভোটের পলিসি কি হবে, আমাদের জনগণের অধিকার কি হবে, সেটা ঠিক করে দেয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, সেটা ঠিক করে দেয় পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। এটা দুঃখজনক। আমরা স্লোগান দিচ্ছি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। স্বাধীনতার এই 53 বছরে গত 2 বছর যাবৎ এই ছাত্র সমাজই এই স্লোগানটা দিচ্ছে দিল্লি না ঢাকা, কিন্তু কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত সৎ সাহস নিয়ে দিল্লির বিরুদ্ধে একটা বারের জন্য এই স্লোগানটা তুলতে পারেনি। তারা বিশ্বাস করে আমার মর্যাদা, কিন্তু স্বাধীনতার পরে আপনারা দেখবেন সেই সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা সংবিধানের কোথাও নাই। সেখানে হঠাৎ করে উঠে আসলো মুজিববাদী চেতনা, সমাজতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। অথচ আমাদের মুক্তিযুদ্ধের সাথে এই সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্রের এই লড়াই সংগ্রামের কোনো সম্পর্ক নাই বন্ধুগণ। কারণ হচ্ছে আপনি দেখুন মুক্তিযুদ্ধ কেন হয়েছিল 70-এর নির্বাচনে, সেই সময় পাকিস্তানের যে ভোট হয়েছিল সেই নির্বাচনটা সুষ্ঠু হয়েছিল, সেই কারণে সেই সময় আওয়ামী লীগ জয়লাভ করেছিল। আমাদের অবস্থান ছিল পশ্চিম পূর্ব পাকিস্তানের টাকা, পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা এগুলো নিয়ন্ত্রিত হতো পশ্চিম পাকিস্তান থেকে, লাহোর থেকে। আমাদের জিন্না সাহেব, আমাদের মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব, তিনি স্বাধীনতার পরে একটা কথা বলেছিলেন, পিন্ডির জঞ্জির ছিদ্র করেছি দিল্লির গোলামি করার জন্য নয়, কিন্তু স্বাধীনতার পরে আমাদের সংবিধানটা দিল্লির গোলামি করার জন্যই আমাদের সংবিধানটা লেখা হয়েছিল। আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকের হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলে এখন গিয়ে সার্চ করবেন যে বাকশালের মূলনীতি কি, বাকশালের মূলনীতি কি। আপনারা যদি সার্চ করেন আপনারা দেখবেন বাকশালের যে মূলনীতি আর আমাদের যে সংবিধানের মূলনীতি একই মূলনীতি। প্রত্যেকে আপনারা সার্চ করে দেখতে পারেন এখনই মোবাইল হাতে নিয়ে, বাকশালের মূলনীতি আর সংবিধানের মূলনীতি একই মূলনীতি। তাহলে কি সেই বাকশালী কায়দায় এই সংবিধান দিয়ে আমাদের রাষ্ট্র চলতে পারে? একই মূলনীতি, বাকশালের মূলনীতি আর সংবিধানের একই মূলনীতি, এইটা দিয়ে কি রাষ্ট্র চলতে পারে? আমরা কি এই সংবিধান মানি? আমরা বলছি, ছাত্র সমাজ বলছে নতুন সংবিধান লাগবে, ছাত্র সমাজ বলছে এই রাষ্ট্রপতিকে আমরা মানি না, তখন রাজনৈতিক দলগুলো বলছে না এই রাষ্ট্রপতি থাকুক, এই রাষ্ট্রপতি দুর্বল, এই রাষ্ট্রপতিকে চাপ দিয়ে যে কোনো কাজ করানো যাবে। অর্থাৎ আগামীর আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে তাদের জনগণকে নিয়ে ভাবনা নাই, আগামীর বাংলাদেশকে নিয়ে ভাবনা নাই। তাদের একটাই চিন্তা, কেমন করে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া যাবে, কেমন করে লুটপাট করা যাবে, কেমন করে বাংলাদেশের মানুষকে শোষণ করা যাবে। সুতরাং আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, আমরা 2000 মানুষ জীবন দিয়েছে, 30,000 মানুষ
আপনার আহত হয়েছে, বুলেটের সামনে লড়াই করেছে, বুলেটের সামনে গুলি খেয়েছে, শুধুমাত্র ক্ষমতা চেঞ্জ করে, রিজিম চেঞ্জ করে অন্যকে ক্ষমতায় বসানোর জন্য নয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেই বাংলাদেশে, আগামীর বাংলাদেশে সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জবাবদিহিতাপূর্ণ সরকার থাকবে। আজকে দেখুন, আপনি নাহিদের সামনে বসে স্লোগান দিচ্ছেন নাহিদের বিরুদ্ধে। নাহিদ গিয়ে বলছে আপনারা আমার ম্যান্ডেট, আপনারা আমাকে বকা দেন, আপনারা আমাকে গালি দেন, তবু আপনাদের কাছে আমাকে আসতে হবে, কারণ আপনারাই আমাকে নিয়ে এসছেন। ভবিষ্যতে যারা এই রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদেরকে স্বীকার করতে হবে যখন তারা ভুল করবে আমরা তাদের ভুল ধরবো এবং সমালোচনা করব। এই সমালোচনা করার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে আমাদের মামলা হবে না, বরঞ্চ বলবে আপনারা সমালোচনা করেছেন, আমরা ভুল স্বীকার করছি। যেমনটা রুহুল কবির রিজভীকে ভুল একটা ভুল বক্তব্য দিয়ে তিনি ভুল স্বীকার করতে বাধ্য হয়েছেন। আমরা বলতে চাই আগামীর বাংলাদেশেও সেই ধরনের ব্যবস্থা আমরা দেখতে চাই। এবং একটা কথা বলতে চাই, বর্তমান যে উপদেষ্টা মন্ডলী আছেন আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বিতর্কিত উপদেষ্টাদেরকে নিয়েছেন, আপনারা ছাত্র সমাজের, দেশের সাধারণ মানুষের অনুমতি নিয়েছেন কিনা? যাদেরকে বলা হচ্ছে তারা হচ্ছে ফ্যাসিবাদের দোসর, এই ধরনের উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আপনারা হচ্ছে সাধারণ মানুষের সাথে, এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে পরামর্শ করেছেন কিনা? অনতি বিলম্বে এই যারা উপদেষ্টা আছেন বিতর্কিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আগামীর বাংলাদেশ হবে ছাত্র শ্রমিক জনতার মেহনতি মানুষের বাংলাদেশ হবে। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। জাহান জাতীয় নাগরিক কমিটির একজন সহযোদ্ধা এবং এই আন্দোলনের একজন সহযোদ্ধা। আমরা যুদ্ধটা করেছি কেন? আমরা কেন যুদ্ধটা করেছি? এই ফ্যাসিস্ট 16 বছর আমাদেরকে যে নির্যাতন নিপীড়ন করেছে তার থেকে বাঁচার জন্য এই যুদ্ধের সাথে আমরা সবাই একমত হয়ে মাঠে নেমেছি। কেউ ঘর থেকে বসেও আমাদেরকে মানে সমর্থন করেছেন, কেউ বাইরে সমর্থন করেছেন, কিন্তু আমরা যেই কারণে যুদ্ধটা করেছি আমাদের কি সেই লক্ষ্যটা অর্জন হয়েছে? হয়নি। সরকার কি করছে? বিভিন্ন বিতর্কিত লোককে উপদেষ্টা বানিয়ে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে। কেন করছে? কেন আজকে আহত নিহত পরিবাররা সঠিক মর্যাদা পাচ্ছেন না? কি মর্যাদা? যারা আহত হয়েছেন তারা পঙ্গুত্ব বরণ করছেন, অন্ধত্ব বরণ করছেন, সেই দিকে কেন সরকারের দৃষ্টি নেই? অনেকের পা নেই, অনেকের চোখ নেই, অনেকের যে অঙ্গহানি হয়েছে সেদিকে পুনর্বাসনের কোনো ব্যবস্থা হচ্ছে না। শহীদ পরিবাররা যথাযথ আর্থিক সহযোগিতা পাচ্ছেন না। কেন? আমরা চাই এই সরকার সুষ্ঠুভাবে এই আহত এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করুক এবং ফ্যাসিস্ট যে উপদেষ্টাদের যারা ফ্যাসিস্ট তারা সমর্থন করে সেই উপদেষ্টাকে অপসারণ করুক। বাংলার মানুষের এইটাই দাবি, কারণ এই আমাদের আন্দোলনটা এমনি হয়নি। 2000 জনগণ এতে শহীদ হয়েছেন, আহত হয়েছেন অনেকে। আমরা চাই এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনটা আরো জোরদার হোক। আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের যুদ্ধ চলমান। কারণ হচ্ছে আমাদের যুদ্ধটা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতা এখনো রক্ষা হয়নি। আমরা চাই আহতদের পুনর্বাসন, তাদের সঠিক চিকিৎসা, তাদের দিকে দৃষ্টি জ্ঞাপন করুক সরকার। শহীদ পরিবারদের সহায়তা করুক, আর্থিক সহায়তা, যে কোনো ধরনের সহায়তা, তাদের পাশে সরকার সব সময় থাকুক। আমরা চাই না আওয়ামী লীগের ফ্যাসিস্টরা আবার পুনর্বাসিত হোক। আমরা চাই একটি স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবে মতামত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা, আমাদের শিক্ষার সুব্যবস্থা। এই বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি পঙ্গু করে দিয়েছিল, কারণ একটা মেরুদণ্ডহীন জাতি তৈরি করার তার একটা পরিকল্পনা ছিল। সেখান থেকে আমরা বের হয়ে আসছি। আমরা চাই এই সরকার আমাদের হাত ধরে সঠিক সিদ্ধান্ত নেক, আমাদের সাথে কথা বলুক, জনগণের মতামত নেক যে ফ্যাসিস্টরা পুনর্বাসিত হবে নাকি স্বাধীন দেশে ভালো মানুষরা পুনর্বাসিত হবে। সেইটাই আমি সরকারের কাছে প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ। আমি কাতুল থানা থেকে এসেছি, কাতুল থানার একজন প্রতিনিধি। আজকে এই নাগরিক সমাবেশে আমি ছোট্ট করে কিছু পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। প্রথমত যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা এই যে দীর্ঘ এই যে আন্দোলনটা করেছি, আমরা এই যে সংগ্রাম করেছি, আমাদের 2000-এর অধিক শহীদ হয়েছে, আমরা কি আসলে শতভাগ কি আমরা ফ্যাসিস্ট মুক্ত হতে পেরেছি? আপনাদের কাছে কি মনে হয় যে আমরা কি শতভাগ ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি? আজকে এই সময়ে এসে আমরা যদি একটা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট না বলতে পারি, তাহলে এর থেকে বড় ফ্যাসিজম আর কোনো কিছু আমার মনে হয় হতে পারে না।
এবং আমাদের এই আন্দোলনে, এই সংগ্রামে সবচেয়ে বেশি আত্মত্যাগ যারা করেছে, শহীদরা, আহতরা। গতকালকে আমাকে একটা আহত আমার এক ছোট ভাই, আমাদের সহযোদ্ধা, সে আমাকে বলছে যে ভাই, যারা শহীদ হয়ে গিয়েছে তারা ইনশাল্লাহ দোয়া করি যে তারা যেন জান্নাতবাসী হন, কিন্তু আমরা যারা আহত হয়েছি তারা যেন মনে হচ্ছে আমরা প্রতিদিন জাহান্নামের মতন করে কষ্ট আমরা কাটাচ্ছি। এর কারণটা তাদেরকে এখন পর্যন্ত তাদের নিজেদের যে ন্যায্য আদায়টা, সেই ন্যায্য আদায়টা আদায় করে নেওয়ার জন্য তাদের এখন রাস্তায় নামতে হচ্ছে। গতকালকে একজন আহত যে গতকালকে শহীদ হয়েছেন আব্দুল্লাহ, হয়তোবা তার আয়ু হয়তোবা ওই পর্যন্ত ছিল, তাই আমরা তাকে ওই পর্যন্ত পেয়েছি, কিন্তু আমরা হয়তোবা আরেকটু উন্নত চিকিৎসার কথা চিন্তা করতে পারতাম। হইতে পারে আরেকদিন আরেকটা আব্দুল্লাহ আমাদের মাঝ থেকে চলে যাবে। সো এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের এখন নজর দেওয়া দরকার, এবং এইটা শুধুমাত্র অবশ্যই এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা দায়িত্ব, পাশাপাশি আমাদেরও একটু খোঁজ রাখা উচিত আমাদের আশেপাশের আহত ভাই বোনদের ব্যাপারে। আর ফ্যাসিজমের কথা বলতে গেলে বা এই যে আফসোস লীগ, সন্ত্রাসী লীগদের কথা বলতে গেলে একটা কথা বলতে যাই যে আওয়ামী লীগ আজীবন একটা কাজ যেটা করেছে সেটা হচ্ছে আইডেন্টিটি ডিফেমিং এর যে ব্যাপারটা, এইটার কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি এবার নাহিদের ক্ষেত্রে, যেভাবে নাহিদকে ফেসবুকে একটা ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে ফেসবুকে যেভাবে তাদেরকে কালারিং করা, কিংবা বিভিন্ন সমন্বয়কদেরকে বিভিন্নভাবে পার্সোনালি অ্যাটাক করা, বা আমাদের বিভিন্ন সহযোদ্ধাদেরকে যেভাবে পার্সোনালি অ্যাটাক করা, এই ব্যাপারটা কিন্তু আওয়ামী লীগ বিগত সময়ও করেছে। যেমন আমি যদি জিয়াউর রহমানের কথা বলতে, যে একজন মুক্তিযোদ্ধাকে পাকিস্তানের এজেন্টও বানায় দেওয়া হয়েছিল কোনো একটা সময়, রাইট? তো আমার মনে হয় এই ডিফেমিং এর ব্যাপারে আমাদের এখনো সোচ্চার হতে হবে। আমরা শুধুমাত্র যদি স্লোগানের মতো বলি আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এবং এরপরে যদি আমরা ঘরে বসে নিশ্চিন্তে ঘুম দেই, তাহলে আমার মনে হয় না যে আমরা যুদ্ধ থামিয়ে দিয়ে আমরা যে বসে আছি এই জিনিসটাই তখন প্রকাশ পাচ্ছে। তো আমার মনে হয় যে আমাদেরকে এখন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে, যেন আমরা ভবিষ্যতে একটা ফ্যাসিজম মুক্ত একটা সুন্দর একটা রাষ্ট্র আমরা গঠন করতে পারি, একটা সুন্দর রাষ্ট্র সংস্কার করে, যে রাষ্ট্রটা আমাদের প্রত্যেকের হবে, যেখানে আমাদের মুখের কথাকে অন্য কেউ গলা চেপে ধরবে না। তো এই রাষ্ট্রটা সংস্কারের জন্য, এই রাষ্ট্রটা গঠনের জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে, প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমি এই অনুরোধটা জানাচ্ছি সকল সহযোদ্ধাদের। এমনিই 4 তারিখ শহীদ হয়ে যেতাম, কেমনে যেন বাইচা গেছি, আই ডোন্ট নো। তো যেহেতু বাইচা আছি, শেষ পর্যন্ত যদি কেউ না থাকে আমি একটা পার্সন দাঁড়ায় থাকবো, এবং শেষ পর্যন্ত লড়াই করে যাবো, যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যুদ্ধ আসলে কি যুদ্ধ আমাদের শেষ হয়েছে? খুব শীঘ্রই আমরা আরেকটি যুদ্ধের সম্মুখীন হব, যে যুদ্ধের মধ্যে দিয়ে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পারবো, বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি 16 তারিখ কর্পোরেট অফিস থেকে আমি রাজপথে নেমে এসেছিলাম। আমি যখন দেখেছি আমার ভাইদের উপরে, আমার বন্ধুর উপরে হাসিনার পালিত সেই যে আপনার প্রশাসন, যে পুলিশ বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে, তা দেখে কোন একজন সাধারণ সুস্থ মানুষ ঘরে বসে থাকতে পারেনি, আমিও পারিনি। আমি ঝাঁপিয়ে পড়েছিলাম রাজপথে। সেদিন সাইড সাহেব এসে আমার পাশে আমার এক ভাই সেদিন লাশ হয়ে শহীদ পড়ে গিয়েছিল। গুলিটা তার বুকে না লেগে আমার বুকে লাগতে পারতো সেদিন। আমরা ঠিক জীবিত লাশ হয়ে বেঁচে আছি। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি দেশের সব জায়গাতে, প্রশাসনিক থেকে শুরু করে প্রায় অধিকাংশ জায়গাতে এই যে খুনি হাসিনার দোসর, তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে তাদেরকে বলে দিতে চাই, 1971 সালে আমরা একটি স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, তখন একটি স্বাধীনতা অর্জন করেছিলাম। দ্বিতীয় যুদ্ধ করেছি 24 সালে। 24-এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টকে পালাতে বাধ্য করে বাংলার বুকে নতুন একটি স্বাধীন সূর্যের উত্থান ঘটেছিল, যেটি কিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থান নামে পরিচিত। আমরা আরো একটি যুদ্ধ করব। আমরা থেমে যাইনি, আমাদের রক্ত কিন্তু এখনো থেমে যায়নি। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এখনো যারা ফ্যাসিস্ট হাসিনার এই দোষরদেরকে পুনর্বাসন করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র চালাচ্ছেন, তাদেরকে আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে ছাত্র গণহত্যার, মাসাকারের গণহত্যার আজকে 100 দিন পূর্ণ হয়েছে, কিন্তু অত্যন্ত লজ্জাজনক বিষয়ে, অত্যন্ত ঘৃণিত ভাবে বলতে হয়,
আমার ভাইদেরকে যারা গুলি চালিয়েছে, আমার বন্ধুদেরকে যারা হত্যা করেছে, তারা এখন পর্যন্ত বুক ফুলিয়ে রাজপথে ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দাবি করতে চাই, অতি দ্রুত চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে তাদেরকে ফাঁসির কাছে ঝুলাতে হবে। খুনি সরকার শেখ হাসিনাকে তাকে আন্তর্জাতিকভাবে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে দেশের ছাত্র জনতার সামনে তাকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। আমরা আর কোনো ফেসিবাদ চাই না। বাংলার বুকে নতুন কোনো ফেসিবাদ আমরা কায়েম হইতে দিব না। আমরা চাই ছাত্র জনতার গণতন্ত্রের যে স্পিড, সেই স্পিডটাকে ধরে রেখে আগামীতে নতুন কোন ফেসিবাদকে দেখলে তাকে আমরা প্রতিহত করবো, সেই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। বলে যাই এবং রক্তকে মূল্যায়ন না করি এবং সে অধিকার যদি না নিশ্চিত করতে পারি, তাহলে আমরা সহজভাবে বলতে পারি আমরা সেই শহীদ রক্তের সাথে গাদ্দারি করব। আপনারা কি চান আমরা এই শহীদের সাথে গাদ্দারি করব? এই জাতি গাদ্দারি করো? আমরা এই গাদ্দারি করতে জাতি দিব না। তাই রাষ্ট্র সংস্কার হওয়া দরকার, তাই আমাদের সংবিধান সংস্কার হওয়া দরকার। এই সংবিধান মুষ্টিমেয় কিছু মানুষ তাদের নিজের স্বার্থে ব্যবহার করতেছে, পারিবারিক ক্রান্তির ক্ষেত্রে ব্যবহার করতেছে। রাষ্ট্র কখনো নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য রাষ্ট্র তৈরি হয় নাই। রাষ্ট্র হলো সার্বজনীয় রাষ্ট্র, সর্বশ্রেণী মানুষের অধিকার নিশ্চিত করা দরকার। আজকে 53 বছরেও এই অধিকার নিশ্চিত হয় নাই। তাই আমরা চাচ্ছি সবাই মিলে নতুন ধারায় একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করুক, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি কামরাঙ্গীরচর থানার পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা যখন আন্দোলনে মাঠে গেছি, পাশে রক্তাক্ত এক আমাদের স্বজন হারিয়েছি, আমার ভাই হারিয়েছি, আমাদের বোন হারিয়েছি। তখন একটা কথা রক্তে লেখা ছিল, ফ্যাসিস্ট হটাও, দেশ বাঁচাও। আর সেই দেশকে বাঁচানোর জন্যই আমরা যুদ্ধে নেমেছি। আমরা শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত এই লড়াইয়ে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। যেমন 71 যুদ্ধ হয়েছে, তাদের পুনর্বাসন হয়েছে, আমরা চাই এই আহত নিহতদের যে পরিবার রয়েছে, আহতদের সুচিকিৎসা এবং সব বিষয়গুলো আমরা তুলে ধরে এদের সঠিক যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা পুরাতন বদলে নতুন মত চাই না। আমরা নির্ধারণ করবো, আমরা নাগরিক, আমরা জনগণ, আমরা সাধারণ মানুষ নির্ধারণ করবো যে সরকার কেমন হবে, সরকারের পরিস্থিতি কোন দিকে ঘুরবে, কিভাবে সরকার চালালে প্রত্যেকটা মানুষ ন্যায্য অধিকার ফিরে পাবে। এই জন্য আমরা সবাই একযোগে কাজ করব। আমরা যারা নাগরিক কমিটিতে এখানে আসছি, আমরা যারা নাগরিক সচেতনতা তৈরি করতে চাই, তারা অবশ্যই একটা বিষয় জানি, রক্তের সাথে বেইমানি করতে আমরা শিখি নাই, আর কখনো রক্তের সাথে বেইমানি করবো না। আমরা চাই যে আমাদের প্রত্যেকটা পেশা থেকে, প্রত্যেকটা জায়গা থেকে একজন শ্রমিকও যেন তার ন্যায্য অধিকার বুঝে পায়, একজন কৃষকও যেন তার ন্যায্য অধিকার বুঝে পায়, একজন গার্মেন্টস কর্মীও যেন ন্যায্য অধিকার বুঝে পায়। প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার বুঝে দেওয়ার দায়িত্ব নাগরিক কমিটির সাথে সংশ্লিষ্ট সবার, আমাদের সাধারণ জনগণের সবার। অতএব আমার চাওয়া থাকবে, যারা রক্ত দিয়েছে, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের একটাই কথা ছিল, ফ্যাসিস্ট সরাও, ফ্যাসিস্ট হটাও। নতুন করে যেন কোনো ফ্যাসিস্ট আর উত্থাপন না হয়, আর কোনো অভ্যুত্থান না ঘটে, তার জন্য আমরা সব সময় একত্রিত থাকার চেষ্টা করব এবং নতুন করে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলে, হাতে হাত দিয়ে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমি আসলে আন্দোলন সম্পর্কে আমার পিবিএস যারা আছে সহকর্মী অনেকে অনেক কথা বলে গেছে, আমি এটা নিয়ে বেশি কিছু বলবো না। আমি শুধু এতটুকু বলবো, আমরা যে জন্য আন্দোলন করেছি সেই আন্দোলনের সুফল আমরা কিন্তু পাচ্ছি না। আমরা সেটার সুফল ভোগ করতে এখনো পেরে উঠিনি। এটার জন্য আমাদের যা যা করণীয়, পরবর্তী ধাপে আমরা যেন প্রিভিয়াস যে ঘটনাটার সম্মুখীন হয়েছে সেটা সম্মুখীন আমাদের না হতে হয়, এজন্য আমাদের উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আহ্বান থাকবে, তারা যেন সঠিকভাবে আমাদের এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের খোঁজ খবর করে, তাদের জন্য যে করণীয় সেটা করে, আমাদের দেশে যে পরিবর্তনগুলো সেই পরিবর্তনগুলো তারা যেন সঠিকভাবে সুন্দরভাবে পরিপূর্ণতা দিয়ে তারপরে সঠিক নির্বাচন দিয়ে বিদায় নেয়।
এটাই আমাদের চাওয়া থাকবে। আমার হাতিরঝিল থানার পক্ষ থেকে যারা হতাহত আহত নিহত হয়েছে সবার পক্ষ থেকে আমি এতটুকু আপনাদেরকে বলবো, এই দেশের পরিবর্তন চাই আমরা। এই দেশে আমরা ওরকম মানুষকে ক্ষমতায় দেখতে চাই না আর যারা পরিবারতন্ত্র কায়েম করবে, যারা এই দেশের সাধারণ মানুষকে নিয়ে ভাববে না, যারা এই দেশের মানুষের কষ্টের কথা ভাববে না, এই দেশের শ্রমজীবী মানুষ যারা, এই দেশের খেটে খাওয়া মানুষ যারা, তাদের পাশে যারা দাঁড়াবে না, যারা শুধু নিজেদের পেট পূজা করবে, তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা থেকে আগত জাতীয় নাগরিক কমিটির সদস্যবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। আজকে আমরা যেই ইস্যুকে সামনে রেখে আমাদের 100 দিন পূর্তি উপলক্ষে, স্বাধীনতার 100 দিন পরে আমাদের যেই ইস্যুগুলোকে সামনে নিয়ে আমরা একত্রিত হয়েছি, সেটি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে প্রধান এবং সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার মতো ইস্যু। অর্থাৎ আমরা আজকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যদি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং এই গণহত্যার দায় যে ফ্যাসিস্টদের ঘাড়ে আছে তাদের বিচার নিশ্চিত করা না যায়, তাহলে আমরা এই সরকারের উপর আস্থা রাখতে ব্যর্থ হব। অতএব আমাদের প্রথম কথা হচ্ছে, আমাদের এই জুলাই অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন এবং যারা তাদের রক্ত দিয়ে এই স্বাধীনতাকে এনে দিয়েছে তাদের সকলের বিচার, যেই ফ্যাসিস্টের ঘাড়ে তাদের রক্তের দায় রয়েছে, সেই ফ্যাসিস্টের সকল দোষরদের বিচার আমরা এই বাংলার মাটিতে দেখতে চাই। এবং আমরা খুবই দুঃখের সাথে বলতে চাই, আহতদের মধ্যে যাদের পুনর্বাসন করার কথা ছিল তাদের অনেককে আমরা দেখতে পাচ্ছি তারা এখন চিকিৎসার অভাবে বিভিন্ন সময় অভিযোগ নিয়ে আসছেন। আমরা একই সাথে এই কথাও বলতে চাই, কিছু শক্তি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তাদেরকে মাঠে নামিয়ে ভিন্ন স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন। আমরা তাদেরকেও সতর্ক করতে চাই। একই সাথে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, আমাদের প্রথম প্রাধান্য হিসাবে, প্রথম কাজ হিসাবে আমরা আমাদের আহতদেরকে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং তাদেরকে পুনর্বাসন করার নিশ্চয়তা চাই। এবং আমার বক্তব্যের সর্বশেষ বিষয় হিসেবে বলতে চাই, আমরা বাংলাদেশ স্বাধীন করেছি দ্বিতীয়বারের মতো দিল্লির দোসরদেরকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য নয়। অতএব আমরা যদি আমাদের উপদেষ্টা পরিষদে এমন কোনো ব্যক্তিকে দেখতে পাই যারা আওয়ামী লীগের দোসরদের জন্য, আওয়ামী লীগের 32 নম্বরের বাড়ির জন্য স্বাধীনতার পরে মায়া কান্না করেছে, তাদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। আমাদের বক্তব্য পরিষ্কার, নাগরিকদের জায়গা থেকে আমরা বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা বলছি, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গায় কোনো ফ্যাসিস্টের পুনর্বাসন হতে পারবে না। আমাদের শহীদদের লাশের সারি এখনো দীর্ঘ হচ্ছে। আমরা গতকালকেও দেখতে পেয়েছি, শহীদ মিনারে আমরা এক শহীদ ভাইয়ের জানাজা পড়েছি। আমাদের শহীদদের লাশের মিছিল থেমে যায় নাই, কিন্তু আমরা রাষ্ট্র সংস্কার না করে, ফ্যাসিবাদ ব্যবস্থা নির্মূল না করে আমরা খুব আরামে ঘরে ফিরে যেতে চাচ্ছি। আমি নাগরিকদের কাছে আহ্বান জানাবো, আমরা যতদিন পর্যন্ত এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না করতে পারবো, আমাদের এই যুদ্ধ শেষ হবে না। আমরা স্লোগানে স্লোগানে বলছি আমাদের এই যুদ্ধ শেষ হয়নি, কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছি। অতএব আমরা প্রত্যেককে এই জবাবদিহিতার জায়গায় নিয়ে আসবো। ঠিক যেমনি ভাবে 5ই আগস্টের আগে সকল বিভাজনকে পিছনে ফেলে আমাদের দেশের প্রতিটা শক্তি, প্রতিটা রাজনৈতিক দল একটা জায়গায় এসে এই ফ্যাসিস্টকে আমরা হটিয়েছি, আমরা ঠিক আবার সেই একতাবদ্ধ জায়গায় এসে জাতীয় ঐক্য তৈরি করে বাংলাদেশকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গায় নিয়ে গিয়ে ফ্যাসিস্টের সকল উপাদানকে নির্মূল করে নতুন বাংলাদেশ একত্রে গড়ব ইনশাআল্লাহ। শুধুমাত্র পালাইছে, কিন্তু তার দোসররা কিন্তু পালায় নাই। ওই চার দোকানে, ওই গলির মুখে, ওই চিপায়, ওইখানে বিড়ি টানে, এগুলাকে আমাদেরকে শনাক্ত করে আমাদের তাদেরকে সঠিক বিচারের আওতায় আনতে হবে। বন্ধুগণ, আমাদের 2000-এর অধিক মা বোনেরা এবং ভাইয়েরা, আমাদের রাজপথের ভাইয়েরা প্রাণ দিয়েছে। একটু আপনি চিন্তা করেন তো, যদি আজকে আপনি কবর বসে থাকতেন আপনার কান্নাটা কি হতো?
আপনার কান্নাটা কি হতো? সো আমাদের প্রত্যেকের সুনাগরিকের দায়িত্ব জুলাই অভ্যুত্থানটা ব্লাডের ভিতরে নিয়ে যতদিন পর্যন্ত বাংলার মাটিতে ফ্যাসিবাদী ব্যবস্থা বিরোধ না হবে ততদিন পর্যন্ত লড়াই সংগ্রাম করে যাওয়া। যদি একজন থাকি আমি একজন হব, যদি এরপরে প্রথম রাষ্ট্র আমার পরে সে আমি সমানের রাষ্ট্র করবে। বন্ধুগণ, আমরা সবাই একসাথে রাখবো। কোনো সিন্ডিকেট, কোনো দুর্নীতি এবং কোনো ধরনের অপসংস্কৃতি আমাদের ভিতরে যাতে ফাটল ধরাতে না পারে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক কমিটি জিন্দাবাদ। প্রথমে স্মরণ করতে চাই আমাদের সেই শহীদ ভাইদেরকে, যাদের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে আজকে আমরা এই বাংলাদেশে মুক্তভাবে কথা বলতে পারছি। আজকের এই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা আমাদের মতামতগুলো প্রকাশ করতে পারছি এবং স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি। আজকে আমি স্মরণ করতে চাই সেই আহত ভাইদের উপর, যারা নিজেদের জীবনকে ত্যাগ করে ওই গুলির সামনে দাঁড়িয়ে আমাদেরকে আজকে একটি নতুন স্বাধীন বাংলাদেশ দিয়েছে। কিন্তু আজকে আমাদেরকে হতাশ হতে হয়। এই কারণে এখনো শহীদ পরিবারগুলো কাতরে মরে, শহীদ পরিবারদের পুনর্বাসন নিয়ে কোনো উদ্যোগ আমরা দেখতে পাই না। আমাদেরকে এখনো হতাশ হতে হয় কারণ এখন পর্যন্ত যে আহতরা রয়েছেন তাদের সুচিকিৎসার কোনো ব্যবস্থা আমরা দেখতে পাই না। এমনকি তাদের সুচিকিৎসা নিয়ে আমরা কোনো রাজনৈতিক দলগুলোকে কোনো বক্তব্য দিতে দেখি না। আমরা দেখি না কিভাবে আহতদের চিকিৎসা নিশ্চিত করা যায়, কিভাবে তাদের পুনর্বাসন নিশ্চিত করা যায়, তার জন্য কোনো কর্মসূচি নিতে। বরং প্রতিটি রাজনৈতিক দল এখন কর্মী সভা নিয়ে ব্যস্ত, সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচনমুখী রাজনীতি করবার জন্য এই 2000 শহীদ তাদের জীবনকে আত্মত্যাগ করেন নাই। তারা প্রত্যেকে চেয়েছেন এই বাংলাদেশের সংস্কার, তারা এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছেন। আজকে আমাদেরকে হতাশ হতে হয় যখন আমরা দেখতে পাই এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে কিভাবে পুনর্বাসিত করা হচ্ছে। নিজেদের সংখ্যাকে বৃদ্ধি করবার জন্য কিভাবে আওয়ামী লীগের, যুবলীগের নেতাগুলো এখন ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন ব্যানারে ভিন্ন ভিন্ন স্লোগান তুলে। আমরা এগুলো থেকে হতাশ হই। আমরা চাই খুব দ্রুত এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যে গুন্ডারা রয়েছে তাদের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ রয়েছে। যেসব পুলিশ, র্যাব, বিজিবি এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ রয়েছে। যেসব আমলারা এই ধরনের হত্যাকাণ্ডের পিছনে স্পষ্ট মদত দিয়েছেন তাদের সুস্পষ্ট প্রমাণ রয়েছে। তাদেরকে খুব দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং তাদের বিচার সুনিশ্চিত করতে হবে। আহতদের পুনর্বাসন এই বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এবং আমরা আবারও বলতে চাই যে দিল্লির দাসত্বের কারণে বিগত 15 বছর এই মানুষকে এই একটি রাজনৈতিক দল, একটি ফ্যাসিস্ট ব্যবস্থার কারণে শোষিত হয়েছে। 71-এর পর বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নস্যাৎ করে দিয়েছিল দিল্লি ফেরত আওয়ামী লীগের নেতারা। অন্য কোন রাজনৈতিক দলে যদি দিল্লি ফেরত নেতারা এসে নতুন প্রেসক্রিপশনে বাংলাদেশকে দাঁড় করাতে চায়, সেই রাজনৈতিক দল, সেই নেতাদের নেতৃত্ব আমরা মানি না। দিল্লি ফেরত নেতাদের নেতৃত্ব বাংলাদেশ চলবে না। দিল্লির মসনদ বাংলাদেশের মাটিতে কায়েম হবে না। বাংলাদেশ চলবে এই বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে বাংলাদেশ চেয়েছে সেভাবেই চলতে হবে। এবং আমরা হতাশ হই যখন এই 3রা আগস্ট এই শহীদ মিনার থেকে যে নতুন বাংলাদেশের যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং ফ্যাসিস্ট হাসিনার বিলোপের জন্য যে এক দফা দাবি ঘোষিত হয়েছিল, সেই নেতৃত্বকে যখন বারবার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়, সেই নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা চলবে না। আমাদেরকে মনে রাখতে হবে যুগের পর যুগ, সময়ের পর সময়, বছরের পর বছর যে ব্যর্থ নেতৃত্ব আমাদেরকে পরাধীনতার শৃঙ্খলাবন্দী করেছে, তাদেরকে হটিয়ে 3রা আগস্ট যে নতুন ছাত্র নেতৃত্ব আমাদেরকে স্বাধীন বাংলাদেশ দেখিয়েছে, সেই নেতৃত্বের পিছনে দাঁড়িয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ করতে হবে। সেই দাবি রেখে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। জন্য এবং এই নাগরিক কমিটির প্ল্যাটফর্ম থেকে অনবরত এই অভ্যুত্থানের পরে যেভাবে প্রত্যেকটা ইস্যুকে সামনে আনা হচ্ছে, আমার মনে হয় যে একত্রিতভাবে যে চেষ্টাটা চালিয়ে যাওয়া হচ্ছে সেটার সাথে আপনাদের থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। আমাদের সব সময় সর্বাত্মক প্রচেষ্টা ছিল বিগত 16 বছরের যে ফ্যাসিস্ট রেজিম যেই চরম মানবাধিকার লঙ্ঘন করেছে এবং জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত যতজন মানুষকে চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয়েছে, গুম, খুন, হত্যা, নির্বিচারে যেখানে ছাত্র জনতাকে অগাস্ট মাস পর্যন্ত মেরে ফেলা হলো, সেই জায়গা থেকে আমরা যদি দেখি আমাদের সবার সর্বাত্মক চেষ্টা ছিল সামগ্রিকভাবে একটা জাতীয় এই সমস্ত একটা ঐক্যের জায়গায় আসা এবং সেইখান থেকে
যেন আমরা প্রত্যেকটা অপরাধে, প্রত্যেকটা খুনের, প্রত্যেকটা গুমের, প্রত্যেকটা হত্যার বিচার করতে পারি এবং যারা আহত, এই যে প্রায় 30,000-এর বেশি যেই মানুষগুলো আমাদের আহত এবং তাদেরকে ক্ষেত্রে আমরা পুনর্বাসনের ক্ষেত্রে, তাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে সামগ্রিকভাবে জাতীয় ক্ষেত্র থেকে, জাতীয় পর্যায় থেকে কি করতে পারি, জাতীয় পর্যায় থেকে কি করতে পারি সেটা সেই ক্ষেত্রে প্রথম প্রধান কাজ আমাদের ছিল আসলে সেটাই, এবং আমাদের উদ্দেশ্যটা কিন্তু সামগ্রিকভাবে একত্রিতভাবে এইটাই আমাদের আসল উদ্দেশ্য। কিন্তু সেই উদ্দেশ্য সফল করতে গিয়ে আপনারা দেখছেন যে আমরা আসলে কোনো কোনো জায়গায় বিলম্বিত, কোনো কোনো জায়গায় বাধাগ্রস্ত হচ্ছি, কারণ ওই 16 বছরের যে রেজিম, ফ্যাসিস্ট রেজিম, উপরের কিছু মানুষ পালিয়ে গেলেও স্ট্রাকচারগুলোতে প্রত্যেকটা মন্ত্রণালয় বলেন, প্রত্যেকটা অধিদপ্তর বলেন, প্রত্যেকটা আলাদা ইনস্টিটিউশন বলেন, যেই অপশক্তিকে ছেড়ে গেছে, যাদেরকে রেখে যাওয়া হয়েছে এবং প্রত্যেকটা অর্গানাইজেশনের মধ্যে যারা এই বিলম্বগুলো বা এই সমস্ত কাজের মধ্যে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে, এই যে মহৎ এক বড় যে উদ্দেশ্যটা আমাদের প্রথম ও প্রধান প্রায়োরিটি, যেটা যেই শহীদদেরকে এবং যারা আহত তাদের পুনর্বাসনের ব্যবস্থা এবং শহীদদের বিচারের ব্যবস্থা করা, যাদেরকে হত্যা করা হয়েছে, এবং এই যাদের রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা এই নতুন বাংলাদেশে আসতে পেরেছি এবং আমরা কিন্তু আপনাদের সামনে এখন কথা বলতে পারছি 5 আগস্টের পরে, যেটা আগে সম্ভব ছিল না। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে নাগরিক কমিটির প্ল্যাটফর্ম থেকে এবং বাংলাদেশের আমার মনে হয় প্রত্যেক নাগরিক, প্রত্যেক পরিবার যারাই ছিল সংঘবদ্ধভাবে আমরা একত্রিতভাবে কিন্তু এই জায়গায় আসা। সবার পক্ষ থেকে এই একটাই দাবি, এখনো যারা যথাযথ চিকিৎসা পাচ্ছে না, যেই ভাইদের এখনো যারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, তাদেরকে আরো যতটুকু চিকিৎসা দিয়ে আরেকটু এগিয়ে নেওয়া যায় আমাদের সর্বাত্মক চেষ্টা করাটা, এবং প্রত্যেকটা আহত ঘটনা, নিহত যারা হয়েছেন, হত্যা করা হয়েছে, প্রত্যেকটা ঘটনার বিচারের আওতায় এনে আমরা যদি এইটাকে যথাযথভাবে বিচারের আওতায় ন্যায় বিচারের জায়গায় নিয়ে যেতে পারি, আমরা মনে হয় সেখানে এই ট্রুথটা সামনে আনতে পারবো জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, এবং তখন আমাদের জন্য এইটা কার্যকরী করা সম্ভব হবে যে না, এই ফ্যাসিস্ট রেজিমের যেখান থেকে আমরা এত বড় একটা 7,000 মানুষের যেখানে প্রাণহানি হয়েছে গত 16 বছর যদি ধরেন, সেই জায়গা থেকে বিচারের জায়গায় নিয়ে আসতে পারি, তাহলেই আমরা সফলকাম হব। আমরা যদি সবাই একত্রে থাকি, ইনশাল্লাহ চিকিৎসা বলেন, পুনর্বাসন এবং পরবর্তীতে যে বিচারের জায়গাটা, যেটা আমাদের প্রথম ও প্রধান প্রায়োরিটি, সেটা আমরা নিশ্চিত করতে পারবো। ইনশাল্লাহ আমরা সবাই একত্রে থাকবো, একসাথে কাজ করে যাব। ফ্যাসিস্ট রেজিমকে যদি তাড়াতে পারি, শেখ হাসিনার মতো এত বড় একজন মানবাধিকার লঙ্ঘনকারীকে যদি দেশ থেকে তাড়াতে পারি, বাকি যেই প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলাকে উতরানো আমাদের জন্য আমার মনে হয় না খুব একটা সময়ের ব্যাপার হবে। ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করলে আমরা পারবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সাধারণভাবে সবকিছু চিন্তা করতে চাই। খুব ছোট্ট বিষয়, 100টা দিন পার হয়ে গেছে, 100টা দিন পার হয়ে গেছে, আমাদের শহীদদের কান্না এখনো শেষ হয় না, আমাদের আহতদের আর্তনাদ এখনো শেষ হয় না। গতকালকেও আমরা এক জায়গায় বসেছিলাম, 1.5 ঘন্টা শুধু শহীদদের কান্না শুনতে হয়েছে। এটা আমাদের প্রত্যাশিত নয়। আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশটা ঐতিহাসিকভাবেই সমৃদ্ধ। 1000 বছর ধরে এই দেশকে লুণ্ঠন করা হয়েছে। সর্বশেষ লুণ্ঠনকারী এই ফ্যাসিবাদী সরকার, যারা লুণ্ঠন করে নিয়ে গেছে আমাদেরকে। কিন্তু আমরা এমন একটা দেশ, যে দেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ, আমরা মাত্র 40,000 মানুষের দায়িত্ব নিতে পারি নাই। 40,000 মানুষ, আমাদের প্রায় 2,000 শহীদ, আর আমাদের 35-36,000 বা 37,000-এর মতো আহত। এই 40,000 মানুষের দায়িত্ব নিতে কত টাকা লাগে? এই টাকাটা কি আমাদের কাছে নাই? রাষ্ট্রের কোষাগার কি এতই খালি হয়ে গেছে? আমরা দাবি জানাতে চাই আজকের এই সমাবেশ থেকে যে অনতিবিলম্বে এই মানুষগুলোর কান্নার বন্ধ করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। শুধু রাষ্ট্রের একার দায়িত্ব না, আমরা আমাদের জায়গা থেকেও যেন দাঁড়াই। আমাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে, তারা বড় বড় কথা বলতেছে কিন্তু তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে নাই। তারা সুফল ভোগ করার জন্য হা করে বসে আছে, এই রক্তের উপর দিয়ে তারা সুফল ভোগ করতে চায়, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে তাদেরকে আমরা সক্রিয় দেখতেছি না।
তাদেরকে আমরা যথাযথভাবে যথেষ্ট সক্রিয় দেখতেছি না। সুতরাং কথাও লম্বা করব না, বক্তব্য খুব সংক্ষিপ্ত এবং একটাই দাবি যে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই, এই মানুষগুলোর পাশে এই সরকারকে দাঁড়াতে হবে এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই মানুষগুলোকে আর যেন তাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি না পড়ে সেই ব্যবস্থা করতে হবে। তারা যা হারিয়েছে আমরা তা কখনোই ফেরত দিতে পারবো না, কিন্তু তাদের বর্তমান যে দুর্দশা, সেই দুর্দশা যেন লাঘব হয়, রাষ্ট্রের দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব হলো সেটা লাঘব করা। কারণ এই মানুষগুলোর রক্ত এবং জীবনের উপর দিয়ে আজকে আমরা কথা বলতে পারতেছি, আজকে আমরা একটা নতুন স্বাধীনতা উপভোগ করতে পারতেছি। তাহলে এই মানুষগুলোর হক সবার আগে, এই মানুষগুলোর চাহিদা পূরণ সব কিছুর আগে। আমরা তো সরকারের কাছে কোনো কিছু দাবি নিয়ে যাই নাই, একটাই দাবি সংস্কার হোক, কিন্তু তার সাথে বড় দাবি হলো এই দুঃখী মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে, তাদের দুঃখ লাঘব করতে হবে। তো এর চাইতে বেশি আর কিছু আজকে বলবো না। আজকে একটাই বক্তব্য, একটাই দাবি, শহীদ এবং আহত পরিবারদের পাশে দাঁড়াতে হবে। শুধু রাষ্ট্রকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব সেখানে ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্র একটা ঘোষণা দেওয়ার পরে সেটা প্রসেস এখনো হচ্ছে না, এই প্রসেসটা দ্রুত করতে হবে। দ্রুততম সময় এই প্রসেসটা সম্পন্ন করে তাদের হাতে সুফলটা পৌঁছাইতে হবে। একই সাথে আমরা আহ্বান জানাতে চাই যত রাজনৈতিক দলেরা আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে এদের পাশে দাঁড়ান, বিকজ তারা আপনাদের জন্য একটা জায়গা করে দিয়েছে। আর রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছিল, তারা যারা পারে নাই, যেটা তারা করতে পারে নাই, এই ছাত্র সমাজ, এই মানুষগুলো এটা করে দেখিয়েছে। তাদের রক্ত এবং সংগ্রামের উপরে, ত্যাগের উপরে আজকে নতুন স্বপ্ন আপনারা দেখতেছেন রাজনৈতিক দলগুলো। সুতরাং আপনাদেরও দায়িত্ব আছে, আপনারা তাদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। সামর্থ্য কাউরই কম না, সম্মিলিতভাবে আমরা অনেক বড় কিছু করতে পারি, সেটা আমরা দেখিয়েছি 5ই আগস্টে। সুতরাং সেই জায়গা থেকে আরও একবার আমরা সম্মিলিতভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়াবো, তাদের দুঃখ দুর্দশা লাঘব করব, এই প্রত্যাশায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিন্তু এখনো বিচারের আওতায় আনা হয়নি। গতকালও আমার একজন ভাই শহীদ হয়েছে, তার খুনিদেরকে কিন্তু এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয় নাই। আওয়ামী ফ্যাসিবাদের দোসররা রাস্তায় রাস্তায়, প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো বহাল তবিয়তে বসে রয়েছে। ভারতে আওয়ামী লীগের যারা রয়েছে তারা অবৈধভাবে পালিয়ে গিয়েছে, সেই ভারত সরকারও এখন পর্যন্ত কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। বর্তমান যে সরকার রয়েছে, এই সরকার এখন পর্যন্ত দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের কারণে ঠিক মতো কিন্তু যারা খুনি রয়েছে তাদের বিচার ঠিকঠাক মতো করতে পারছে না। এটি হচ্ছে কেন? জুলাই বিপ্লবের সময় আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম, বিপ্লব পরবর্তী সময় কেউ শুরু করেছে নির্বাচন খেলা, কেউ শুরু করেছে সুবিধা খেলা, কেউ শুরু করেছে চাঁদাবাজির খেলা, যার কারণে এখন পর্যন্ত আমাদের প্রধান যে শত্রু, সেই শত্রুকে কিন্তু এখন পর্যন্ত আমরা ধরতে পারি নাই। আমরা যদি এই সকল শত্রুদের ধরতে না পারি, তারা কিন্তু যে কোনো সময় এসে বাংলাদেশের জনগণকে ধাক্কা দিয়ে কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করবে। আপা বলেছিল না, বঙ্গোপসাগর আপা বলেছিল না পদ্মা সেতু থেকে ফেলে দিবে, তারা কিন্তু যদি আবার ফিরে আসে, শুধু পদ্মা সেতু না, 18 কোটি জনগণকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিবে। লাশের পর লাশ পড়ে যাবে, এরপরেও কিন্তু এই লাশ তারা খেমবে না। প্রিয় ভাইরা আমার, আওয়ামী লীগ একটি গণ কেস, এই গণ কেসকে ধরে নিয়ে আমাদের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে। যারা বলবে আওয়ামী ফ্যাসিস্টদেরকে আবারও বাংলাদেশের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে, তাদেরকে আমরা বাংলাদেশের রাজনীতি করতে দেব না। যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলতে ভয় পায়, তাদেরকে আমরা বাংলাদেশের রাজনীতি করতে দেব না। বাংলাদেশের জনগণকে যারা খুন করে, বাংলাদেশের জনগণের প্রতি যাদের ন্যূনতম সম্মান নেই, বাংলাদেশের ভোটাধিকার, জনগণের রাইটসের প্রতি যাদের ন্যূনতম কোনো সম্মান শ্রদ্ধাবোধ নাই, তাদেরকে যারা সাপোর্ট করবে, তাদেরকেও আমরা সেই কাতারে ফেলে দেব। আগামী দিনের রাজনীতি আমাদের ঐক্যের রাজনীতি, আমাদের সকলের মধ্যে, ছাত্র শ্রমিক এবং কৃষক জনতা সবার মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। সেই ঐক্যের ভিত্তিতে আমাদের দেশের মধ্যে নতুন যে সংস্কারগুলো হচ্ছে, সেই সংস্কার এবং পরবর্তীতে নির্বাচন পর্যন্ত আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আওয়ামী ফ্যাসিবাদকে এদেশে পরিপূর্ণভাবে কবর দেওয়ার আগ পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই লড়াই চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।
সেই গণহত্যা আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে ঘটিয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক যে সর্বোচ্চ নেতা, তিনি সভাপতির সভানেত্রী শেখ হাসিনা তিনি নির্দেশ দিয়েছেন। তার আগে আমরা দেখেছিলাম 11 জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে আন্দোলনকারী শিক্ষার্থীদের দমিয়ে রাখার জন্য ছাত্রলীগই এই বিষয়ে যথেষ্ট। অতএব একটি রাজনৈতিক দলের সভাপতি এবং সেক্রেটারি যখন তাদের সরাসরি উস্কানি এবং প্ররোচনায় আওয়ামী লীগ সংগঠিতভাবে দলীয়ভাবে এদেশের সাধারণ মানুষকে খুন করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, এদেশের শিশুদেরকে হত্যা করেছে, শুধু দলীয়ভাবেই নয়, এই রাষ্ট্রের যে প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানকে তৈরি করা হয়েছিল দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য, যে পুলিশ বাহিনীকে তৈরি করা হয়েছিল জনগণকে রক্ষা করার জন্য, সেই পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করে এদেশের জনগণকে হত্যা করেছিল। অতএব তাদের সেই সাংগঠনিক এবং দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে একটি সদস্য আমরা দেখেছি প্রতিবাদ করেনি। শুধুমাত্র কিছু ছাত্রলীগের সদস্য যারা দেখেছি তাদের এই সাংগঠনিক সিদ্ধান্তকে অস্বীকৃতি জানিয়ে তারা পদত্যাগ করেছে, কিন্তু শতকরা 90-এর অধিক সদস্য আওয়ামী লীগের যারা সরাসরি এই গণহত্যাকে সমর্থন করেছে, গণহত্যার সমর্থনে নেমে রাজপথে তারা ধারালো অস্ত্র নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে। অতএব এই আওয়ামী লীগের বিচার করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আওয়ামী লীগের বিচার করা হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কিংবা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যেসব রাজনৈতিক দলগুলো আজকে আওয়ামী লীগকে কাছে টানার চিন্তা করছেন, আগামী রাজনীতিতে তাদের কিছু যে সন্ত্রাসী ভোট আছে তাদেরকে দলে ফেরানোর জন্য আওয়ামী লীগের প্রতি নরম সুরে কথা বলছেন, সুস্পষ্টভাবে নির্বাচনে আসার জন্য ইঙ্গিত দিচ্ছেন, সেসব দলগুলোকে বলতে চাই, গত 15 বছর ধরে আপনাদের রাজনৈতিক কর্মসূচিতে এদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, এদেশের আপামর জনতার কাছে আপনারা ব্যর্থ প্রমাণিত হয়েছেন। অতএব আগামী দিনে এদেশের ছাত্র জনতার যদি পাঁচ বুঝতে না পারেন, তারা যেভাবে আপনাদেরকে তখন প্রত্যাখ্যান করেছে, আগামীর বাংলাদেশেও চাপাবার জনগণের পক্ষে না দাঁড়ালে আপনাদেরকে জনগণ কিন্তু বিচ্ছিন্ন, আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। অতএব আমরা অতি দ্রুত দাবি করব, এই আওয়ামী লীগের অতি দ্রুত বিচার করতে হবে। এছাড়া যারা শহীদ হয়েছেন প্রত্যেকটি শহীদ পরিবারের একজন সদস্যদেরকে আর্থিক ব্যবস্থা এবং তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে সেই শহীদ পরিবার পাশে সরকারকে অতি দ্রুত দাঁড়াতে হবে। আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। বক্তব্য দিব না, বক্তব্য অনেকেই দিয়েছে, কিন্তু স্পেসিফিক কিছু কথা বলবো যেটা আমাদের এই বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে অতীব জরুরি। প্রথমত জনগণের মধ্যে একটি বিক্ষোভের দানা বেঁধেছে উপদেষ্টা প্যানেল নিয়ে। সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক কমিটি স্পষ্ট বক্তব্য দিয়েছি যে জনগণের উপরে ভিত্তি করে ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের উপর বৈধতার ভিত্তি করে বর্তমান সরকার রয়েছে। সেই সরকারের জায়গা থেকে তাদের বক্তব্যগুলো অতি সত্বর আমাদের জাতির সামনে উপস্থাপন করা প্রয়োজন। কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে জনমানুষের যে আকাঙ্ক্ষা স্পিরিট রয়েছে সেটার উল্টো গিয়ে তারা এই উপদেশটা বর্ধিতকরণ করেছেন, সেই বিষয়ে আমরা স্পষ্টত বক্তব্য চাচ্ছি। 2 নম্বর হলো, আমরা দেখেছি যে গত 3 মাস এর বেশি সময় হয়েছে, 100 দিন আজকে আমরা উপনীত হয়েছি। রাষ্ট্রযন্ত্রর যে প্রশাসনিক জায়গাগুলো রয়েছে, রাষ্ট্রযন্ত্রর যে শক্তিগুলো রয়েছে, বিভিন্ন ফোর্স রয়েছে, সেখানে আমরা দেখেছি এখনো ফেসিবাদের যারা দোসর তারা বিরাজমান থেকে তাদের ভিতরকার যন্ত্র দিয়ে তারা আওয়ামী লীগকে রক্ষা করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা সেই জায়গা থেকে সরকারকে আজকে 100তম দিনে বলতে চাচ্ছি, অতি দ্রুত সময়ের মধ্যে ব্যুরোক্রেসি, আর্মি, র্যাব, পুলিশ, আমলাতন্ত্র যেখানে যেখানে ফেসিবাদের দোসর এখনো বিরাজমান, অতি দ্রুত সত্বর তাদেরকে বিদায় করুন।
যদি আপনাদের মধ্যে কোনো ধারণা বদ্ধমূল হয় যে আমলাতন্ত্রে যারা সিনিয়র রয়েছেন, যারা সুবিধাভোগী, যারা খুনের নির্দেশ দিয়েছে, তাদের স্কিল সেটের উপরে, যাদের উপরে খুনের রক্তের দাগ পড়ে আছে, সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে আমরা হয়তোবা আরেকটি যুদ্ধে নামতে হবে, যেখানে আগামীর দিনে ছাত্ররা প্রশাসন চালাবে, ছাত্ররা আর্মি চালাবে, ছাত্ররা সচিবালয় চালাবে, ছাত্ররা রাষ্ট্রপতি ভবনে চালাবে। সেই জায়গা থেকে আমাদের বক্তব্যগুলো একদম স্পষ্ট। আমরা যে জনগণের যে শক্তি, সে শক্তির কেন্দ্রবিন্দু আছে, সেই কেন্দ্রবিন্দুটা আবার আমরা ব্যাক করতে বাধ্য হব। তৃতীয়ত কথা, বিভিন্ন রাজনৈতিক দল সে জায়গা থেকে যারা আওয়ামী লীগের লোকজন রয়েছে, টাকার বিনিময়ে, মামলার বিনিময়ে, যেভাবে হোক একটি পলিটিক্যাল সেটেলমেন্টে আমরা গিয়েছেন, সেগুলো সমাজের সামনে স্পষ্ট। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় দল, যারা আওয়ামী লীগের ব্যবসায়ী রয়েছেন, যারা আওয়ামী লীগের শিক্ষক রয়েছেন, যারা আওয়ামী লীগের বুদ্ধিজীবী রয়েছেন, তাদেরকে প্রতিনিয়ত তাদের ঘর, তাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তাদেরকে আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে। আপনারা এসব শিশুসুলভ কোনো আচরণ করবেন না। যদি আগামীর দিনে আমরা এই বিষয়গুলো আরো প্রকটতর দেখতে পাই, তাহলে হয়তোবা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান, আপনাদের রাজনৈতিক যে যন্ত্র কলা কৌশল রয়েছে, সেখানে ছাত্র জনতা সেগুলো নিতে বাধ্য হবে। কারণ আমরা এখনোই বলছি যে গণ অভ্যুত্থানের যে শক্তি, ছাত্র তরুণরা একটি জনগণের রূপান্তর সাধিত হয়েছে, সেই রূপান্তর সাধনের যে কল্পনা বা কল্পিত রাষ্ট্র, সেখানে যদি আপনারা কোনো বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে আগামীর যে ইলেকশন আসতেছে, সেখানে এই গণ অভ্যুত্থানের মতন তরুণদের একটি ব্যালট বিপ্লব হবে, যে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আগামীর তরুণরা আপনাদের যে ইলেকশন প্রসেসের যে লেজিটিমেসি আপনারা বলতেছেন, সেই জায়গাতে আপনাদের কবর রচনা করবে। এবং আমি বাংলাদেশের সকল তরুণ ছাত্র যুবা রয়েছেন, আজকের এই শহীদ মিনার থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেন। পাড়ায় মহল্লায় যে সকল সন্ত্রাসীদের আশ্রয়দাতা রয়েছে, পাড়ায় মহল্লায় যে সকল লুটেরা রয়েছে, পাড়ায় মহল্লায় যে সকল চাঁদাবাজ রয়েছে, যারা আপনাদের মা বোন জনগণের উপরে এখনো দিব্যি নিপীড়ন চালিয়ে যাচ্ছে, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের হাতে ক্ষমতা তুলে নিন। এই ক্ষমতার মাধ্যমে আগামীর যে ব্যালট বিপ্লব হবে, সেই বিপ্লবে এই সকল লুটেরা, চাঁদাবাজ, মাস্তান, মাফিয়াতন্ত্র, পরিবারতন্ত্র, তাদেরকে বাংলাদেশে তাদের কবর রচনা করুন। যদি আগামীতে আমরা এই ব্যালট বিপ্লবে আমাদের জিততে না পারি, আমরা মনে করি আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ বিপন্ন হবে। বাংলাদেশকে রক্ষার জন্য, বাংলাদেশে বেঁচে থাকার জন্য আপনাদের এই ব্যালট বিপ্লবের লড়াই আগামীতে আরো বাংলাদেশের যে আগামীর ভবিষ্যৎ রয়েছে, সেটা শানিত করবে। চতুর্থত একটি কথা আমরা এখনো দেখতে পাচ্ছি, যারা আহত রয়েছে তারা বিভিন্ন হসপিটালে এখনো চিকিৎসা নিচ্ছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে পকেটস্থ টাকা দিয়ে পকেটস্থ করার চেষ্টা চালাচ্ছে। আমরা এখনো আহত এবং যারা শহীদ ফ্যামিলি, আমরা এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়ে আসছি, যারা শহীদ, যারা আহত, তাদের নিয়ে রাজনীতি করবেন না। মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ যে কথিত ফ্যাসিস্ট সরকার এবং বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, জাল সার্টিফিকেট বানিয়ে আহত মুক্তিযোদ্ধা বানিয়ে জাল সার্টিফিকেটের মাধ্যমে আহত পুনর্বাসন কেন্দ্র খুলে আমাদের ৭১-এর যারা শহীদ ছিল, ৭১-এর যারা আহত ছিল, তাদেরকে অসম্মান করেছে। আমরা এই ২৪-এ খুব সতর্ক অবস্থানে আছি। আমরা বলতে চাই, আহতদের নিয়ে কোনো রাজনীতি চলবে না, শহীদদের নিয়ে কোনো রাজনীতি চলবে না। যদি কোনো সংগঠন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো গোষ্ঠী
এই আহত শহীদদের নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালায়, তাহলে আমরা তরুণদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা তাদের সেই অপচেষ্টাকে ভণ্ডুল করে দিন। আপনারা রক্ত দিয়েছেন, দুটি টাকার কাছে আপনাদের এই রক্তকে আপনারা বিক্রি করবেন না। আপনারা শহীদ হয়েছেন, 5-6টা টাকার কাছে আপনারা আপনাদের এই অজীবন যে মূল্যবান জীবনগুলা বিক্রি করবেন না। আমরা আমাদের আহ্বানগুলো জানিয়ে গিয়েছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের যে এখানে বক্তব্য দিচ্ছে দাঁড়িয়ে, আমরা এই বিশ্ববিদ্যালয়ের পাঠ চক্র থেকে উঠে দাঁড়িয়েছি। আমরা এখানে গাছতলাতে ছিলাম, আমরা এখনো আছি। আমরা কোনো দালান কোঠরিতে এখনো অবস্থান নেই নাই। আমরা সেই আমাদের গাছতলা, আমাদের সেই মাঠ থেকে জনগণের কাছে আবার আমরা ফিরে যেতে বাধ্য হব। আমরা সরকারে যারা রয়েছেন, রাষ্ট্রযন্ত্র যারা রয়েছেন এবং জনগণে আপনারা যারা রয়েছেন, সকলকে বলছি অতি দ্রুত সত্তর যারা আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্রে বর্তমান নিজেদের পরিচয় সাধন করেছে, তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন। দ্রুত গতিতে সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে বলছি, আওয়ামী লীগকে একটি গণকমিশন গঠনের মাধ্যমে সুস্থ এবং মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল ন্যায় বিচার প্রক্রিয়া, সেই ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্যে খুনি হাসিনা এবং যারা দোষর রয়েছে তাদেরকে বিচার প্রক্রিয়ায় দ্রুত আনয়ন করুন। আহত এবং যারা শহীদ রয়েছে তাদের দ্রুত পুনর্বাসন করার চেষ্টা করুন। এবং পরিশেষে আমি বলবো, আগামীর যারা তরুণরা রয়েছেন, ছাত্র যুব, আগামীর ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেন। এই বিপ্লবে বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে। সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।